আসসালামু আলাইকুম। গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান ডিপ্লোমা বিষয়ের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলের প্রতি আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেক দিন পর আপনাদের সাথে আবার এই ভার্চুয়াল ক্লাসে একত্রিত হচ্ছি। যে যেখানে আছেন সকলের প্রতি শুভকামনা থাকলো। আপনাদের বিভিন্ন পরামর্শ আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা করেছেন, মতামত দিয়েছেন, ক্লাস সম্পর্কে অনুভূতি ব্যক্ত করেছেন। আপনাদের অনুভূতি এবং উৎসাহ প্রেরণা পেয়ে আমি অভিভূত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার এই ক্লাস যদি আপনাদের উপকারে আসে তাহলে আমি মনে করব যে প্রচেষ্টা সার্থক হয়েছে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি আলোচনা করব বিষয় কোড 102, গ্রন্থাগারের তথ্য সম্পদের উন্নয়ন বা ইনফরমেশন রিসোর্সেস ডেভেলপমেন্ট। এই বিষয়ের আজকে আমি একটি প্রশ্ন আলোচনা করার চেষ্টা করব। আমার প্রশ্নটি আজকে যেটি থাকছে সেটি হচ্ছে, পুস্তক সমালোচনা বলতে কী বোঝায়? পুস্তক সমালোচনার প্রকারভেদ, পুস্তক সমালোচনার কৌশল, প্রয়োজনীয়তা ও গুরুত্ব, এই কয়েকটি বিষয়ের উপরে আমি সংক্ষেপে একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি এই ধারণা থেকে আপনারা যদি নোট করে নেন বা কিছু তথ্য লিখে নেন এবং আপনাদের কাছে যে বই রয়েছে সে বইয়ের সহযোগিতা গ্রহণ করেন, আশা করি একটি প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। তো আমরা আমাদের মূল আলোচনা শুরু করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনার যে ভূমিকা, আপনারা যখন লিখবেন একটি ভূমিকা লিখবেন, ভূমিকায় যে জিনিসটি আপনারা করতে পারেন সেটি হলো পুস্তক সমালোচনা, যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে বুক রিভিউ। বুক রিভিউ এর সার্থক প্রতিশব্দ গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানের ভাষায় ব্যবহার করা হয় পুস্তক সমালোচনা। তো এই পুস্তক সমালোচনা একটি গুরুত্বপূর্ণ বিষয় একজন লেখকের জন্য, প্রকাশকের জন্য এবং গ্রন্থাগারের জন্য। তাহলে আমরা ভূমিকার যে বিষয়টি বলতে পারি যে পুস্তক সমালোচনা গ্রন্থাগার, প্রকাশক এবং লেখক উভয়ের জন্যই একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর এই পুস্তক সমালোচনার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে বুক রিভিউ। দুটো কারণে পুস্তক সমালোচনা করা হয়ে থাকে। এক নম্বর হলো, যে পুস্তকটি প্রকাশিত হয়েছে সে পুস্তকের ব্যাপক প্রচারের জন্য পুস্তক সমালোচনা করা হয়ে থাকে। দ্বিতীয়ত হচ্ছে, পুস্তক সমালোচনা গ্রন্থাগারের জন্য একটি অন্যতম নিয়ামক। কারণ দ্বিতীয় কারণটা প্রতিপাদ্যই হলো যে গ্রন্থাগারে পুস্তক নির্বাচনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় পুস্তক, অসংখ্য পুস্তক থেকে বাছাই করার জন্য এই বুক রিভিউ বা পুস্তক সমালোচনা সহায়তা করে থাকে। তো সেজন্য এই দুটি মৌলিক কারণ পুস্তক সমালোচনার গুরুত্ব। তো ভূমিকা মোটামুটি এতটুকুই। তা আমরা এবার পুস্তক সমালোচনা বলতে কি বোঝায় তার সংজ্ঞা নিয়ে আলোচনা করি। আমি এখানে পুস্তক সমালোচনার একটি সংজ্ঞা লিখেছি, আমেরিকান লাইব্রেরি অ্যাসোসিয়েশন গ্লোসারি, অর্থাৎ ALA গ্লোসারি যেটা সংক্ষেপে বলা হয়। এর মতে, an evaluation of a literary work usually published in a periodical or a newspaper is called book review. মূলত সাহিত্যকর্মের মূল্যায়ন, an evaluation of a literary work, সাহিত্যকর্মের মূল্যায়ন, যা সাধারণত বা সচরাচর বিভিন্ন জার্নাল, সাময়িকী বা সংবাদপত্রে প্রকাশিত হয়। তাহলে আমরা পুস্তক সমালোচনার সংজ্ঞাটা কি জানলাম? যে ALA গ্লোসারির মতে অ্যান ইভ্যালুয়েশন অফ এ লিটারারি ওয়ার্ক, যে পুস্তক সমালোচনা হলো সাহিত্যকর্মের মূল্যায়ন, ইউজুয়ালি পাবলিশড ইন এ পিরিয়ডিক্যাল অর এ নিউজ পেপার ইজ কল্ড বুক রিভিউ। সচরাচর বা সাধারণত যা পিরিয়ডিক্যাল বা সাময়িকী অর এ নিউজ পেপার অথবা সংবাদপত্রে প্রকাশিত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে পুস্তক সমালোচনার মূল কথা হলো একজন লেখক একটি বই লিখেছেন
এবং সেই বইয়ের মান, তার গ্রহণযোগ্যতা, উপযোগিতা, এটা পাঠকের জন্য কতটা কল্যাণকর অথবা পাঠকের উপর তার কতটা নেতিবাচক প্রভাব পড়ে বা ইতিবাচক প্রভাব পড়ে, এর উপর একটি সামগ্রিক মূল্যায়নই হলো পুস্তক সমালোচনা। তো এই পুস্তক সমালোচনা আমরা দেখে থাকি, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, কবি নজরুল ইসলাম অথবা বিদেশি কোনো লেখক, যাদের গুরুত্বপূর্ণ লেখার উপরে অনেক সময় বিদগ্ধজনেরা, সাহিত্য গবেষকগণ বিভিন্ন লেখা উপস্থাপন করে থাকেন। যেমন রবীন্দ্রনাথের গীতাঞ্জলি অথবা আবুল কাশেম ফেরদৌসির শাহনামা মহাকাব্য, এর উপরে কেউ একজন সমালোচনা লিখলো, সেটা পত্রিকায় প্রকাশিত হলো। ওই প্রকাশিত আলোচনাটা একজন পাঠক পড়ে বা পাঠ করে শাহনামা সম্পর্কে তার জানার আগ্রহ বেড়ে গেল, গীতাঞ্জলি সম্পর্কে তার জানার আগ্রহ বেড়ে গেল, অথবা মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ যে মহাকাব্য রয়েছে, সে কাব্য সম্পর্কে কেউ আলোচনা করলেন পত্রিকায়। এই পত্রিকায় আলোচনাটা পড়ে মাইকেল মধুসূদনের সেই মেঘনাদ বধ কাব্য পড়ার আগ্রহ জন্মালো। তাহলে পুস্তক সমালোচনা হলো মূলত একজন লেখকের সাহিত্যকর্মের মূল্যায়ন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার দেখব পুস্তক সমালোচনার প্রকারভেদ। পুস্তক সমালোচনা দুই প্রকার। এক নম্বর হলো লিখিত সমালোচনা এবং দ্বিতীয় নম্বর হলো মৌখিক সমালোচনা। লিখিত সমালোচনার বিষয়টা আমরা জানলাম, সংজ্ঞার আলোকে আমরা বুঝতে পারতেছি যে লিখিত সমালোচনা পিরিয়ডিক্যাল অর নিউজ পেপার, সাময়িকী অথবা পত্রিকা প্রকাশিত হয়। একজন গবেষক কোনো সাহিত্যের উপরে যখন কোনো সমালোচনা লিখেন, সেটা পত্রপত্রিকায় প্রকাশিত হয় এবং এই প্রকাশনার মাধ্যমে পাঠক ওই পুস্তক সম্পর্কে জানতে পারে। দ্বিতীয়ত হচ্ছে মৌখিক সমালোচনা। তো মৌখিক সমালোচনাটা কি? যেমন রেডিও, টেলিভিশন, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে যখন কোনো লেখকের উপস্থিতিতে বা অনুপস্থিতিতে কোনো পুস্তক সম্পর্কে, কোনো প্রবন্ধ সম্পর্কে, কোনো কবিতা সম্পর্কে যখন আলোচনা হয়, তার পক্ষে বিপক্ষে মতামত রাখা হয়, সেটা হলো মৌখিক সমালোচনা। তাহলে পুস্তক সমালোচনা দুই প্রকার। এক নম্বর হলো লিখিত সমালোচনা এবং দুই নম্বর মৌখিক সমালোচনা। আমরা এ পর্যন্ত জানলাম ভূমিকা, সংজ্ঞা এবং পুস্তক সমালোচনার প্রকারভেদ। এবার জানব যে পুস্তক সমালোচনা যে আমি করব, তার কৌশল কি, কি মানদণ্ডের উপর ভিত্তি করে, কোন নীতিমালার উপর ভিত্তি করে আমি পুস্তক সমালোচনা তৈরি করব। তো পুস্তক সমালোচনার আমি এখানে মোট 8টি পয়েন্ট লিখেছি যে কোন বিষয়ের উপরে, কোন মানদণ্ডের উপরে আমি পুস্তক সমালোচনা তৈরি করব। এক নম্বর হচ্ছে বইয়ের পরিচিতি। বইয়ের পরিচিতির মধ্যে বইয়ের শিরোনাম, তার প্রকাশনা, তার প্রকাশের তারিখ ইত্যাদি বিষয়গুলো থাকে। শিরোনামটা এরকম যে অনেক বই রয়েছে যে বইগুলোর আমরা দেখি খুব আকর্ষণীয় শিরোনাম এবং এর অনেক অর্থ বহন করে। যেমন একটি লেখা রয়েছে, একটি বই রয়েছে সূর্য দীঘল বাড়ি। এই সূর্য দীঘল বাড়ি আসলে একটা বাড়ি, যে বাড়িটার মানে সূর্যটা তার উপরে উঠে, তার বাড়ির পূর্ব দিক থেকে সূর্য উঠে পশ্চিম দিকে সূর্য অস্ত যায়, বাড়ির মাঝখান দিয়ে যায় এবং পুরো বাড়িতেই সূর্যের আলো পতিত হয়। এখানে আসলে লেখকের উদ্দেশ্য শুধু একটি বাড়ি নয়, লেখকের কাছে পুরো পৃথিবীটাই একটা বাড়ি, যে সূর্য দীঘল বাড়ি। এই বাড়ির পূর্ব দিকে সূর্য উঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়, যেটা দীঘল অর্থাৎ লম্বা দৈর্ঘ্যে তার আলো পতিত হয়। তাহলে বইয়ের পরিচিতির মধ্যে তার শিরোনাম, লেখকের নাম, প্রকাশনা, এবং অনেক প্রকাশনা রয়েছে যাদের অনেক নাম ডাক রয়েছে। যেমন এশিয়াটিক সোসাইটি একটি প্রকাশনা, যারা অনেক ভালো মানের বই প্রকাশ করে। যেমন বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ পুস্তক যেমন বাংলাপিডিয়া এশিয়াটিক সোসাইটি প্রকাশ করেছে। তো এই যে গুরুত্বপূর্ণ পুস্তক প্রকাশকের একটা গুরুত্ব রয়েছে। চলো বইয়ের পরিচিতির মধ্যে শিরোনাম, প্রকাশক
প্রকাশনার স্থান ইত্যাদি তথ্যগুলো থাকবে। তারপরের যে পয়েন্ট, যে পুস্তক সমালোচনার কৌশলের যে লেখকের যোগ্যতা, লেখক যে বিষয়ের উপরে লিখেছেন আসলে ওই বিষয়ের উপরে তার দখল, তার দক্ষতা কতটুকু রয়েছে। এখানে লেখকের যোগ্যতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমি যখন আমার এই আলোচনায় একটা লেখার উপরে, গীতাঞ্জলির উপরে যখন আমি আলোচনা লিখব, তাহলে গীতাঞ্জলির যে লেখক তার গুরুত্ব এখানে অবশ্যই প্রভাব বিস্তার করবে। একজন পাঠক যখন সমালোচনা পড়বে, যে গীতাঞ্জলির সমালোচনা যখন পড়ছে তখন রবীন্দ্রনাথের নাম যখন আসবে, তখন অবশ্যই পাঠকের মনে একটা ভিন্ন মাত্রা যোগ হবে। বক্তব্য প্রকাশের লেখকের সার্থকতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমার সমালোচনার ভিতরে এই কথাটাও থাকতে হবে যে লেখক যে লেখাটি লিখেছেন সেই লেখার ভিতরে তার বক্তব্য প্রকাশের সার্থকতা কতটুকু। যেমন আমরা দেখি প্রমথ চৌধুরীর বই পড়া প্রবন্ধে তিনি লাইব্রেরির গুরুত্ব বোঝানোর জন্য প্রত্যেক গ্রামে গ্রামে হসপিটাল স্থাপন করা যেমন জরুরি, তেমন লাইব্রেরি স্থাপন করাটাও অনুরূপ জরুরি। তিনি তা বিভিন্ন উদাহরণের মাধ্যমে বোঝাতে সক্ষম হয়েছেন। তাহলে এই যে বক্তব্য প্রকাশে একটা লেখার ভিতরে লেখকের সার্থকতা নিহিত থাকে। আমি যদি আমার সমালোচনায় লেখকের এই নিগুড় তথ্যটা তুলে ধরতে পারি যে প্রমথ চৌধুরী লাইব্রেরির গুরুত্ব হাসপাতালের চেয়ে অনেক বেশি তুলে ধরেছেন বা অনেক বেশি বোঝানোর চেষ্টা করেছেন, তাহলে অবশ্যই আমার এই বক্তব্য যথার্থ হবে। তারপরে যে বিষয়বস্তুর আকর্ষণীয়তা, বিষয়বস্তুর আকর্ষণীয়তা, লেখক যখন বক্তব্য উপস্থাপন করেন তখন সেই বিষয়বস্তুটা অবশ্যই আকর্ষণীয় রয়েছে কিনা সেটা আমার সমালোচনায় নিয়ে আসতে হবে। পুস্তকের উপযোগিতা, যে পুস্তকটি লেখা হয়েছে সে পুস্তকটি সমসাময়িক কিনা, সমসাময়িক সময়ের জন্য সকলের প্রয়োজনীয়তা, এই পুস্তকের চাহিদা রয়েছে কিনা, সে বিষয়টি আমি আমার আলোচনায় বা একজন লেখক বা একজন গবেষক যখন কোনো পুস্তক সম্পর্কে সমালোচনা করেন তখন তিনি এই বিষয়ের উপর দৃষ্টিপাত করবেন। এটি একটি কৌশল। উপন্যাসের ক্ষেত্রে নির্ঘণ্টের উল্লেখ আছে কিনা, নন ফিকশন যে বইগুলো রয়েছে এই নন ফিকশন বইগুলোর বেলায় উপন্যাস একটি কথা রয়েছে যে নন ফিকশন বই, যেমন সেটা কোনো প্রবন্ধের বই, উপন্যাস ছাড়া গল্পের বই, অথবা অর্থনীতির কোনো একটি বই যার উপর অর্থনীতির বিশদ আলোচনা রয়েছে। এখন অর্থনীতির বইটি লিখতে লেখক কোন কোন উৎসের সহায়তা নিয়েছেন তা নির্ঘণ্ট করে শেষে উল্লেখ করা থাকবে। তো এখন আমি যখন পুস্তক সমালোচনাটা লিখব তখন দেখব যে বইটি যদি উপন্যাস হয়ে থাকে তাহলে তার সাপোর্টিং যে সকল তথ্য দরকার, যে সকল রেফারেন্স দরকার, সেই রেফারেন্সগুলো এখানে রয়েছে কি না সেটা একজন গবেষক সমালোচনায় উল্লেখ করে নিয়ে আসবেন। তারপরে যে বিষয়টি রয়েছে যে বিষয়ের উপর সমসাময়িক অন্য কোনো লেখা রয়েছে কিনা। যে পুস্তকটির সমালোচনা লেখা হচ্ছে একজন গবেষক অবশ্যই সেটা বিচার বিশ্লেষণ করার চেষ্টা করবেন যে এই বিষয়ের উপর, লেখক যে বিষয়ের উপর বইটি লিখেছেন এই বিষয়ের উপর তৎকালীন সময়ে বা ওই সময়ের আর অন্য কোনো লেখকের পুস্তক রয়েছে কিনা, যদি থেকে থাকে তাহলে কোনটার গুরুত্ব বেশি সেটা পুস্তক সমালোচনায় আসবে। সর্বশেষ যে পয়েন্টটি আমি এখানে লিখেছি যে নিরপেক্ষ মতামত ও ভাষার সরলতা। একজন লেখক যখন বইটি লিখেন তিনি কোনো মতের, কোনো আদর্শের লোক হতে পারেন, কিন্তু পুস্তকটি যখন লিখেছেন তখন তার মতামত নিরপেক্ষ ছিল কিনা এবং ভাষাটা সহজবোধ্য কিনা, যে পাঠকের জন্য সেটা কতটা সরলভাবে পাঠক সেটাকে গ্রহণ করতে পেরেছে। এই বিষয়গুলো পুস্তক সমালোচনার মধ্যে একটি সার্থক পুস্তক সমালোচনা লেখার সময় একজন গবেষক যদি এই কৌশলগুলো অনুসরণ করেন তাহলে অবশ্যই একটি সার্থক পুস্তক সমালোচনা তৈরি হবে, যা গ্রন্থাগারের পুস্তক নির্বাচনের জন্য গুরুত্ব বহন করবে। কারণ যখন একজন লাইব্রেরিয়ান দেখবেন যে সমালোচনাটি তার সামনে রয়েছে যে বই সম্পর্কে, এই বইটি পাঠকের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সেটা তার উপযোগিতা রয়েছে, তখনই নির্দ্বিধায় একজন লাইব্রেরিয়ান পুস্তক নির্বাচন করতে পারবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন আলোচনা করব
পুস্তক সমালোচনার প্রয়োজনীয়তা ও গুরুত্ব। এখানে যে অংশটুকু রয়েছে, এই পুরো অংশটুকু, এখানে 9টি পয়েন্ট রয়েছে। এই 9টি পয়েন্ট মূলত একজন লাইব্রেরিয়ানের জন্য উপযোগী। কারণ একজন লাইব্রেরিয়ান তার লাইব্রেরির জন্য যখন পুস্তক নির্বাচন করবে, তখন পুস্তক সমালোচনা তাকে একেবারে নিবিড়ভাবে সহায়তা করে থাকে। যেমন এখানে প্রথম পয়েন্ট রয়েছে সমস্ত বই পড়া। একজন লাইব্রেরিয়ান তার লাইব্রেরির জন্য নীলক্ষেতে গিয়ে যদি বই ক্রয় করতে যায়, বাংলা বাজার যায়, অথবা অনলাইন ক্যাটালগ সংগ্রহ করে যদি পুস্তকের অর্ডার কোনো পাবলিশারকে দেয়, তাহলে একজন লাইব্রেরিয়ান এর পক্ষে ওই অর্ডারকৃত প্রত্যেকটা বই, অথবা অর্থনীতির বই, অথবা হিসাব বিজ্ঞানের বই, অথবা কোনো উপন্যাসের বই শুরু থেকে শেষ পর্যন্ত পাঠ করা সম্ভব নয়। তো লাইব্রেরিয়ানকে একজন শিক্ষা গবেষক, একজন সাহিত্য সমালোচক যখন কোনো বইয়ের বা কোনো প্রবন্ধের সমালোচনা পত্রিকায় লিখে থাকেন, তো সমালোচনাটা হয় একটি বিশাল বইয়ের সমালোচনা হয় 1 পৃষ্ঠা বা 2 পৃষ্ঠা, এবং এই 1 পৃষ্ঠা বা 2 পৃষ্ঠা পুস্তকের সমালোচনা পড়ে লাইব্রেরিয়ান বই সম্পর্কে একটা সম্যক ধারণা লাভ করে থাকেন। তখন এই পুস্তক সমালোচনা লাইব্রেরিয়ানকে সমস্ত বই পড়া থেকে মুক্ত রাখে, তাকে সহায়তা করে। তাহলে সমস্ত বই না পড়েই বই সম্পর্কে ধারণা লাভ করতে পারে লাইব্রেরিয়ান। তারপরে একটি পুস্তক সমালোচনা পাঠ করে লাইব্রেরিয়ান পুস্তকটি মানসম্পন্ন কিনা সেটা তিনি ধারণা লাভ করতে পারেন। তারপরে একইভাবে 3য় নাম্বার যে পয়েন্ট, নির্ভরযোগ্যতা। একজন লাইব্রেরিয়ান পুস্তক সমালোচনা অধ্যয়ন করে পুস্তকটি বা উপন্যাসটি বা প্রবন্ধটি নির্ভরযোগ্য কিনা সেটা যাচাই করতে পারেন। কারণ একজন গবেষক কোনো বই সম্পর্কে যখন সমালোচনা লিখেন, আমি এর আগের যে পয়েন্টগুলো আলোচনা করেছি, যে পুস্তক সমালোচনা লেখার যে কৌশল, এই কৌশল অবলম্বন করে একজন লেখক যখন কোনো পুস্তকের সমালোচনা তৈরি করেন, তখন তার পুস্তকের বা প্রবন্ধের, উপন্যাসের জিস্ট কথাটা চলে আসে। এটা দেখে একজন লাইব্রেরিয়ান সমস্ত বই না পড়ে তিনি বই সম্পর্কে ধারণা লাভ করতে পারেন। পুস্তকটি মানসম্পন্ন কিনা সেই ধারণা লাভ করতে পারেন। পুস্তকটি নির্ভরযোগ্য কিনা সেই ধারণাটা লাভ করতে পারেন। বইয়ের বিষয়বস্তু, 4র্থ নম্বর যে পয়েন্ট, যে বইয়ের বিষয়বস্তু। পুস্তক সমালোচনা অধ্যয়ন করে একজন লাইব্রেরিয়ান বইয়ের ভিতরে কী ধরনের লেখা রয়েছে, তার মূল বক্তব্য কী, সেটা খুব সহজে অনুমান করতে পারেন। এই 4টা পয়েন্ট এখানে যা বললাম, এই 4টা পয়েন্ট এবং নিচে আরও কয়েকটা পয়েন্ট রয়েছে। এর মধ্যে এই প্রথম যে 4টা পয়েন্ট, এই 4টা পয়েন্টের আলোকে একজন লাইব্রেরিয়ান পুস্তক নির্বাচনের সহায়তাকারী হিসাবে এই পুস্তক সমালোচনাকে গ্রহণ করতে পারেন। তাহলে আমরা দেখলাম যে একজন পুস্তক সমালোচনা যখন লাইব্রেরিয়ান পাঠ করে থাকেন, তিনি অল্প লেখার মধ্যে একটি পুস্তক সম্পর্কে, পুস্তকটি না পড়ে ধারণা লাভ করতে পারেন, সেটি মানসম্পন্ন কিনা সেটা জানতে পারেন, সেটি নির্ভরযোগ্য কিনা সেটা জানতে পারেন, এবং ওই বইয়ের বা পুস্তকের বিষয়বস্তু কী সেটা সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে পারেন। এই পর্যায়ে যে এই ধারণা লাভ করার পরে একজন লাইব্রেরিয়ানের জন্য পুস্তক নির্বাচনের সহায়তাকারী হিসাবে পুস্তক সমালোচনা আবির্ভূত হয়। তাহলে আমরা এখানে লিখতে পারবো, এই প্রত্যেকটা পয়েন্টের ব্যাখ্যা আমি যা বললাম সেটা আপনারা খাতায় লিখে নেবেন। সর্বশেষ এখানে যে কথাটা, যে পুস্তক নির্বাচনের সহায়তাকারী হিসাবে পুস্তক সমালোচনা একজন লাইব্রেরিয়ানের জন্য কার্যকরী ভূমিকা পালন করে। আরও কিছু কথা এখানে রয়েছে, যেমন নতুন তথ্য। পুস্তক সমালোচনা যখন পড়া হয়, তখন লাইব্রেরিয়ানের জন্য ওই পুস্তক সম্পর্কে একটি নতুন তথ্য জানার সুযোগ হয়। এমন অনেক পুস্তক রয়েছে যেগুলো আমরা কখনো পড়ি নাই, অনেক বড় বা আমাদের কাছে দুর্বোধ্য মনে হয়, কিন্তু যখন কোনো গবেষক ওই পুস্তক সম্পর্কে একটি সংক্ষিপ্ত অ্যাবস্ট্রাক্ট বা সারসংক্ষেপ আমাদের সামনে নিয়ে আসেন, তখন ওই পুস্তক সম্পর্কে আমরা নতুন তথ্য পেয়ে সেটি পড়ার জন্য আমাদের ভিতরে আগ্রহ জন্মায়। এবং আগাম তথ্য পুস্তক সমালোচনা দিয়ে থাকে। আগাম তথ্য যেমন
কোনো যে আমরা বইমেলাতে যখন বইমেলা শুরু হয় তার আগেই পত্রপত্রিকায় বিভিন্ন লেখকের বা বিভিন্ন প্রকাশনী থেকে এই বছরের আকর্ষণীয় বা মূল্যবান গুরুত্বপূর্ণ যে পুস্তকগুলো প্রকাশ হবে তার একটা আগাম তথ্য পত্রপত্রিকায় প্রকাশিত হয় লেখকের নাম দিয়ে, প্রকাশনীর নাম দিয়ে, এবং যে পুস্তকটি প্রকাশিত হবে তার একটি সংক্ষিপ্ত ধারণা দিয়ে পত্রিকায় বিজ্ঞাপনের মতোই বলা চলে যেটা দেওয়া হয়। এটাও এক ধরনের পুস্তক সমালোচনা। এখানে আরেকটি বিষয় আছে যে সময় বাঁচায়। সবচেয়ে বড় বিষয় হলো একজন পাঠক তার চাহিদা মূল্যায়নের জন্য লাইব্রেরিয়ানের সময় বাঁচাতে সক্ষম পুস্তক সমালোচনা। পাঠক কি চান, প্রতিনিয়ত পাঠকের চাহিদা কি, সেটা যখন লাইব্রেরিয়ান তার চাহিদাপত্রে নোট করে রাখেন, এই চাহিদা পূরণ করার জন্য খুব সহজেই পুস্তক সমালোচনা লাইব্রেরিয়ানকে সহায়তা করে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সর্বশেষ এখানে যে পয়েন্টটি রয়েছে ইলেকট্রনিক্স মিডিয়া, আমি এর আগের আলোচনায় বলেছিলাম যে পুস্তক সমালোচনা করার যে নীতি বা কৌশল, এই কৌশলের মধ্যে ইলেকট্রনিক্স মিডিয়া রয়েছে। আর এই ইলেকট্রনিক্স মিডিয়ার মূলত ব্যাখ্যাটা আমি করেছিলাম পুস্তক সমালোচনার যে প্রকারভেদ, দুই প্রকার। প্রথম প্রকার হচ্ছে লিখিত সমালোচনা, যেটা পত্রিকায় বা সাময়িকীতে প্রকাশিত হয়। আর দ্বিতীয় প্রকার ছিল মৌখিক সমালোচনা, যেটা রেডিও টেলিভিশনে সাক্ষাৎকারের মাধ্যমে বা আলোচনার মাধ্যমে সেটা হয়ে থাকে। তো এই ইলেকট্রনিক্স মিডিয়ায় যখন কোনো পুস্তক সম্পর্কে আলোচনা হয় তখন সেটা অসংখ্য শ্রোতা, অসংখ্য দর্শক সেটা শুনতে পারে এবং দেখতে পারে। এই পাঠক বা দর্শক যখন কোনো পুস্তক সম্পর্কে, কোনো সাহিত্যকর্ম সম্পর্কে ব্যাপক জানার সুযোগ পায়, তাদের মধ্যে এই পুস্তক সম্পর্কে জানার বা পুস্তকটি সংগ্রহের জন্য একটি আগ্রহ জন্মায়, এবং এটা খুব সহজে কম সময়ে করা যায়। তাহলে ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমেও পুস্তক সমালোচনার একটি প্রসার হয়ে থাকে, এবং সেজন্য ইলেকট্রনিক্স মিডিয়ারও একটি গুরুত্বপূর্ণ পুস্তক সমালোচনার জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি আপনাদের সামনে যে আলোচনা করলাম যে পুস্তক সমালোচনা বলতে কি বোঝায়, তার প্রকারভেদ, পুস্তক সমালোচনার কৌশল, প্রয়োজনীয়তা, গুরুত্ব। আমি এক কথায় যে কথাগুলো বলবো যে ইংরেজি বুক রিভিউ এর বাংলা হচ্ছে পুস্তক সমালোচনা। এটি দুই প্রকার, এবং এই পুস্তক সমালোচনা মূল কথা হচ্ছে যে কোনো সাহিত্যকর্মের আলোচনা বা সমালোচনা ইতিবাচক বা নেতিবাচক তথ্য যা মূল্যায়ন করা হয়, এবং এই মূল্যায়নটি যখন কোনো পত্রিকায় বা সাময়িকীতে প্রকাশিত হয় সেটি হলো পুস্তক সমালোচনা। এই পুস্তক সমালোচনা করার কিছু কৌশল ছিল, আমি 8টি কৌশল এখানে উপস্থাপন করেছি, এবং এর প্রয়োজনীয়তা, গুরুত্ব আপনাদের সামনে 9টি পয়েন্টে তুলে ধরেছি। আশা করি আমার এই আজকের আলোচনায় আপনারা পুস্তক সমালোচনা সম্পর্কে একটি সংক্ষিপ্ত ধারণা লাভ করবেন। এই আলোচনার উপরে আপনাদের আরও জানার বিষয় থাকতে পারে, অবশ্যই সেগুলো কমেন্ট করে জানাবেন। এবং আমার এই যে চ্যানেল এবি পোর্টাল, এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি, এবং যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।